নমস্কার সকলকে। বহু চর্চিত এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভারতীয় নির্বাচন কমিশনের এই যে উদ্যোগ, এটা শেষ পর্যন্ত আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল। 27শে অক্টোবর 2025 এর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বা নোটিফিকেশন হয়ে গেছে, এবং এর পরবর্তী যে শিডিউল অনুসারে কাজ সেগুলোও শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে এই সেকেন্ড ফেজে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু চলবে, এবং সেই সংক্রান্ত নির্দেশনামাও চলে এসেছে। তবে এক্ষেত্রে 1/1/2026কে কোয়ালিফাইং ডেট হিসাবে রেখে এই এসআইআরের অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং এই এসআইআরের অ্যানাউন্সমেন্টে কোয়ালিফাইং ডেট 1/1/2026 থাকলেও তার কিন্তু যে গাইডলাইন রয়েছে সেটা কিন্তু 24শে জুন 2025-এ অলরেডি বিহারে যে প্রথম ফেজে যে এসআইআর হয়েছিল, তার আগে এই 24শে জুন 2025-এ এসআইআরের যে গাইডলাইন নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছিল, সেই গাইডলাইন অনুসারেই কিন্তু এই এসআইআর হবে। তবে তার সঙ্গে কিছু কিছু মডিফিকেশন হয়েছে, সেই গাইডলাইনটায় কিছু কিছু অ্যাডিশন হয়েছে। এছাড়া ওভারঅল কিন্তু এসআইআরের যে গাইডলাইন আগে ছিল সেটা থাকছে, তার সঙ্গে কিছু সংযোজন হচ্ছে, কিছু চেঞ্জ এসছে। তো আজকের এই ভিডিওয় সেই এসআইআর নিয়েই কিন্তু আলোচনা করব। এই স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন ভারতীয় নির্বাচন তালিকায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটবে, তো সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভয় বলতে পারেন, মানুষের মধ্যে বা ভোটারদের মধ্যে একটা আতঙ্ক অনেক জায়গাতেই কিন্তু রয়ে গেছে। তাই এর যে এসআইআরের যে কি খুঁটিনাটি বিষয় সেটা জানতে হলে বা এসআইআর সংক্রান্ত ব্যাপারে কি লাগছে ডকুমেন্টস, কিভাবে সেই প্রসেসটা এগোবে, এবং এসআইআরের কি তার ব্যাকআপ রয়েছে সংবিধানে বা এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি নির্দেশ রয়েছে, সেগুলো সবটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। অবশ্যই আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, তথ্য সমৃদ্ধ হয়, তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। এই যে এসআইআর, এটা কিন্তু মানুষের মধ্যে বর্তমানে মনে হচ্ছে যেন একটা আতঙ্ক তৈরি করছে, কিন্তু এটা আতঙ্কের বা ভয়ের কিছু নেই, এবং ভারতীয় নির্বাচন কমিশনের এটা কোনো নতুন পদক্ষেপ নয়। এটা বহু আগে থেকেই কিন্তু এর প্রচলন ছিল, এবং এর আগেও বহুবার কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ বা ইন্টেনসিভ রিভিশনের কাজ, স্পেশাল সামারি রিভিশনের কাজ ইত্যাদি কিন্তু বা পার্সিয়াল রিভিশনের কাজ, এগুলো কিন্তু ইলেকশন কমিশনের যে নিয়মাবলীতে বা গাইডলাইনে আছে এবং ঘটেছে। যদি একটু অতীতের দিকে যাওয়া যায়, তাহলে পারে ভারতীয় নির্বাচন কমিশনের অস্তিত্ব যখন ছিল না, তখনই কিন্তু অর্থাৎ 1947 সাল থেকেই কিন্তু ভোটার তালিকা তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছিল, যার প্রথম কন্ডিশন ছিল যে ভারতীয় নাগরিক হতে হবে। পরবর্তীতে বিভিন্নভাবে সেই তালিকা ফাইনাল পাবলিশড হয়েছিল 1951 সালে নভেম্বরের মধ্যে। এরপরে বিভিন্নভাবে সেই তালিকায় বিভিন্ন রকমের নিয়মকানুন এনে বা বিভিন্ন চেঞ্জেস করে চলতে চলতে অনেকগুলো রিভিশন হয়েছে এর আগে, এবং আমরা যদি একটু অতীতে দেখি তাহলে পারে 1/1/2002 হিসাবে কিন্তু ভারতের 20টা রাজ্যে এই ইন্টেনসিভ রিভিশনের কাজ কিন্তু হয়েছিল, এবং তারপর 2004-এর মধ্যে বাকি জায়গাতেও কিন্তু ভারতবর্ষে এই রিভিশন হয়েছে। কাজেই এটা কোনো নতুন বিষয় একদমই নয়। মনে রাখতে হবে যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 326 এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 সেকশন 16 বা 16 এবং সেকশন 19 বা 19 এই অনুসারে কিন্তু একজন ব্যক্তিকে
কে ভোটাধিকার বা একজন ব্যক্তিকে ভারতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় নথিভুক্ত করে থাকে। আর এই একজন ব্যক্তি ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকায় যদি নথিভুক্ত হতে চায় তাহলে পরে তার 4টে কন্ডিশন ফুলফিল করতে হয়। প্রথম কন্ডিশন, কোয়ালিফাইং ডেট যা থাকে সেই হিসাবে তাকে 18 বছর বয়স হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, তাকে অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে, যেখানকার যে পার্টে সে নাম নথিভুক্ত করবে। তৃতীয় কন্ডিশন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আর চতুর্থ কন্ডিশন, কিছু কিছু ডিসকোয়ালিফিকেশনের যে কন্ডিশন আছে, আইনি যে বিধিনিষেধ আছে, সেগুলো দ্বারা যদি সে ডিসকোয়ালিফাইড না হয় তাহলে অবশ্যই একজন ব্যক্তি কিন্তু ভারতীয় ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে থাকে নির্বাচন কমিশন কর্তৃক। এবার এই নথিভুক্তকরণ হতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ইত্যাদি বিভিন্ন কারণে এই ভোটার তালিকা কিন্তু মাঝে মাঝে রিফ্রেশ বা সেটাকে কিছুটা সংশোধন করে থাকে কিন্তু নির্বাচন কমিশন, এবং এর জন্য কিন্তু রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 21 নম্বর সেকশন এবং আরও কিছু প্রভিশন রয়েছে, যা অনুসারে নির্বাচন কমিশন কিন্তু এই রিভিশনের নির্দেশ দিতে পারে। এছাড়াও রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুল 1960 রুল 25 অনুসারেও কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকায় সংশোধন করতে পারে। আর এই সংশোধন 4 ধরনের হতে পারে: ইন্টেনসিভ নেচারে হতে পারে, সামারি নেচারে হতে পারে, স্পেশাল সামারি নেচারে হতে পারে এবং পার্সিয়াল সামারি আর পার্সিয়াল ইন্টেনসিভ নেচারে হতে পারে। কাজেই এসআইআর কিন্তু কোনো নতুন সূচনা অবশ্যই ইলেকশন কমিশনের নয়। এবার চলে আসবো যে এই এসআইআরের বর্তমান যে 1/1/2026 কোয়ালিফাইং ডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের ক্ষেত্রে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করতে হবে? এই এসআইআর সমস্ত বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় সমস্ত এক্সিস্টিং ভোটার যারা রয়েছেন বর্তমানে, সেই ভোটারদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু এই এসআইআর কর্মসূচি এগিয়ে যাবে। তার জন্য একটা এনুমারেশন ফেজ রাখা হয়েছে, যার সময় শুরু হচ্ছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই পিরিয়ডটাকে বলা হচ্ছে এনিউমারেশন ফেজ। এই এনিউমারেশন ফেজে মূল কাজ হচ্ছে প্রত্যেক ভোটারকে বিএলও বা বুথ লেভেল অফিসার, যাদেরকে ভারতীয় নির্বাচন কমিশন নিযুক্ত করেছে, এই বিএলওর মাধ্যমে বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে ভারতীয় নির্বাচন কমিশন এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে। এই এনুমারেশন ফর্ম পাওয়ার পর প্রত্যেক ভোটারের কাজ হলো এই এনুমারেশন ফর্মটা ডিউলি ফিল আপ করে আবার এই বুথ লেভেল অফিসারের কাছে জমা দিয়ে দেওয়া। এই বুথ লেভেল অফিসারকে ডিউলি ফিল আপ করে সাইন করে এনুমারেশন ফর্ম জমা দিলে পারে সেটা বুথ লেভেল অফিসার এবং তার পরবর্তী লেভেলে ভেরিফিকেশন হবে। ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার দ্বারা ভেরিফিকেশন হয়ে তার একটা ড্রাফট রোল প্রস্তুত করা হবে এবং এই ড্রাফট রোলে যদি এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ থাকে তাহলে ড্রাফট রোলে যেটা আসবে নাম, সেটাই আবার পরবর্তীতে ফাইনাল রোলে চলে আসবে। আর যদি কোনো ধরনের এনুমারেশন ফর্মে অসঙ্গতি ধরা পড়ে তাহলে ড্রাফট রোলে আসার পর তার এগেনস্টে বা তার নামে কোনো নোটিশ ইস্যু করবে এবং সেই নোটিশ ইস্যুর পর উপযুক্ত ডকুমেন্টস হিয়ারিংয়ে তাকে অ্যাপিয়ার হয়ে প্রডিউস করতে হবে এবং তারপর ইআরও মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অথবা ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক সেটা সন্তোষজনক প্রমাণ হলে সেটাকে ফাইনাল রোলে তার নাম আসবে। এই হলো অ্যাকচুয়াল এনুমারেশন ফেজ বলা হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। এই এনুমারেশন
ফেজের আগে আপনারা হয়তো ইতিমধ্যে একটা শব্দের সঙ্গে বা একটা বাক্যের সঙ্গে পরিচিতি লাভ করেছেন, সেটা হলো যে ভোটারদের ভোটার তালিকায় একটা ম্যাপিং কর্মসূচি। এটা যদিও ভারতীয় নির্বাচন কমিশন একটা ইন্টারনাল ম্যাটার, কিন্তু তা হলেও এটা অনেকের কাছেই এখন শব্দটা পরিচিতি হয়েছে বা অনেকেই জানতে পেরেছেন যে ভোটারদেরকে একটা ম্যাপিং করার কাজ চলছে। এই ম্যাপিং যেটা হচ্ছে সেটা কিন্তু ওই এনুমারেশন ফর্ম ফিল আপের সঙ্গে অনেকটাই সম্পৃক্ত রয়েছে বা সংযুক্ত রয়েছে। আসল বিষয় হলো যে এনুমারেশন ফর্মে যে বিষয়টা লাগছে সেটা হলো যে লাস্ট যে এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআরে ভোটারের ডিটেলস অথবা লাস্ট এসআইআরের যে ভোটার তালিকা, সেখানে ভোটারের পূর্বপুরুষ, পিতা মাতা বা পিতামহ মাতামহ অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমার ডিটেলস, এটা যাদের আছে তাদের ক্ষেত্রে এই এনুমারেশন ফেজে কোনো রকম ভয় ভীতি বা চিন্তার কারণ নেই। আর একটু ক্লিয়ারলি যদি বলা হয় তাহলে বিষয়টা হলো এই রকম যে লাস্ট এসআইআর আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি তাহলে হয়েছিল 1/1/2002-কে ডেডলাইন কোয়ালিফাইং ডেট হিসাবে সামনে রেখে। তো 1/1/2002-এর যে লাস্ট এসআইআর ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বা পশ্চিমবঙ্গে হয়েছে, একই সঙ্গে 20টি রাজ্যে সে সময় হয়েছিল। পরবর্তীকালে 2004-এর মধ্যে আরও বেশ কিছু রাজ্যে হয়েছে, যেমন বিহারে 2003-এ হয়েছিল, বর্তমানে 2025-এর জুলাইয়ে হয়েছে। তো এই রকমই লাস্ট এসআইআরের ডিটেলসটা লাগবে এই এনুমারেশন ফর্মে। এখন এক্ষেত্রে বুঝতে হবে যে কাদের কোন তথ্য লাগবে। যদি 2002 সালে বা 2003 বা 2004 যে রাজ্যে আপনার ভোট সে সময় ছিল বা যে রাজ্যের ভোটার লিস্টে আপনার নাম ছিল, সেই সময় অর্থাৎ 2002 সালে আপনি 18 বা তার উপরের বয়সের একজন ব্যক্তি যদি হয়ে থাকেন, বর্তমানে আপনার বয়স প্রায় 40-এর আশপাশে, তাহলে পারে 2002-এ যে বিধানসভায় যে রাজ্যের বিধানসভায় এবং যে পার্টে তারই সঙ্গে যে সিরিয়াল নম্বরে আপনার লাস্ট এসআইআর নামটা নথিভুক্ত ছিল, সেই ডেটাটা বা সেই তথ্যটা কিন্তু বর্তমান যে 1/1/2026-এর এসআইআর এনুমারেশন ফর্ম আপনার কাছে যাবে সেখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি একজন মধ্যবয়স্ক ব্যক্তি বা ভোটার হয়ে থাকেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের কোনো পার্টে ভোটার তালিকায় যদি আপনার নাম বর্তমানে থেকে থাকে, তাহলে পারে আপনার 2002-এ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে পরবর্তী যে লাস্ট এসআইআর 2025 জুলাই এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে লাস্ট এসআইআর হয়েছিল, সেই লাস্ট এসআইআরে আপনার যে বিধানসভায় এবং সংশ্লিষ্ট রাজ্য, পাশাপাশি সংশ্লিষ্ট পার্ট এবং সিরিয়াল নাম্বারটা আপনার জোগাড় করে রাখতে হবে। এটাই আপনার মূল কাজ। এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্বাচন কমিশন এর জন্য সহযোগিতার অনেকগুলো সিস্টেম রেখে দিয়েছে। তার যে নির্দিষ্ট অ্যাপ, ওয়েবসাইট, সেখানে এই তথ্য অ্যাভেলেবেল আছে, আপনাকে এটা খুঁজে নিতে হবে। পাশাপাশি আপনাকে খোঁজার জন্য কিছু ভলেন্টিয়ার রাখা থাকবে, বুথ লেভেল অফিসাররা আপনাকে হেল্প করবে, হেল্প ডেস্ক থাকবে, সেখানে আপনি হেল্প পাবেন। যে কোনোভাবে আপনার এই তথ্যটা আপনি যদি দিতে পারেন, তাহলে পারে এনুমারেশন ফর্মটা আপনি ডিউলি ফিল আপ করে ফেলছেন। এবং আপনার আর এনুমারেশন ফেজে একটা কথা বলে দেওয়া আছে যে কোনো রকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে না, অর্থাৎ আপনার এই তথ্যটা দিলে আর কোনো ডকুমেন্টস আপনার লাগছে না। শুধুমাত্র একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ এনুমারেশন ফর্মে আপনাকে পেস্ট করতে হবে আর এই কিছু তথ্য আপনার দিতে হবে। এটাই হলো এনুমারেশন ফেজের মূল বিষয় বা মূল চাহিদা।
এই তথ্য দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি জমা দিয়ে দিলেন এবং নিশ্চিন্ত থাকলেন। পাশাপাশি যদি আপনার নাম 2002 সালে বা 2004 বা ওই পর্বে যে লাস্ট এসআইআর যে স্টেটগুলোতে হয়েছিল সেই সময় আপনার নাম ভোটার লিস্টে সে সময় নথিভুক্ত হয়নি, হতে পারে আপনার বয়স সে সময় 18 বছর হয়নি তাই জন্যে হয়নি নথিভুক্ত, হতে পারে আপনি সেই সময় নাম কোনো কারণে 18 বছরের ওপর বয়স হলেও নথিভুক্ত করেননি। কিন্তু বর্তমানে 2025-এর লাস্ট যে ভোটার লিস্ট রয়েছে, এই নোটিফিকেশনটা হওয়ার আগে সেই ভোটার লিস্টে আপনার নাম যদি অ্যাক্টিভ থাকে তাহলে পারে আপনাকেও এই এনুমারেশন ফর্ম কিন্তু ভরতে হবে। এবং আপনার ক্ষেত্রে যেহেতু 2002 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে লাস্ট এসআইআর তৎকালীন যে সময়ে হয়েছে সেই সময়ের ভোটার লিস্টে আপনার নাম কোনো রাজ্যে কোনো বিধানসভায় ছিল না, তাই আপনার পিতার বা আপনার মায়ের অর্থাৎ আপনার বাবা মায়ের নাম সেই সময় নিশ্চয়ই কোনো না কোনো জায়গার ভোটার তালিকায় ছিল, সেই তথ্যটা আপনাকে দিতে হবে। অর্থাৎ 2002 পশ্চিমবঙ্গে বা সংশ্লিষ্ট সময়কালীন যে রাজ্যে আপনার পিতা মাতার বা ঠাকুরমা ঠাকুরদার নাম ভোটার লিস্টে ছিল সেই সংক্রান্ত তথ্য, মানে কোন রাজ্যে তার নাম ছিল, কোন বিধানসভায় তার নাম ছিল, কোন অংশে বা পার্টে তার নাম ছিল এবং কত রকম সিরিয়ালে তার নাম ছিল, এই তথ্যটা আপনি ভারতীয় নির্বাচন কমিশনের এর জন্য voters.eci.gov.in নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি কিন্তু সার্চ করে বার করে নিতে পারবেন। এবং এই তথ্য আপনার কাছে থাকলে এনুমারেশন ফর্মে তার জন্য নির্দিষ্ট কলাম রয়েছে বা নির্দিষ্ট অংশ রয়েছে, সেখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। সঙ্গে এনুমারেশন ফর্মটা সাইন করে বিএলওর হাতে বা বুথ লেভেল অফিসের হাতে জমা দিয়ে দিতে হবে। তাহলে আপনার দায়িত্ব শেষ এবং নিশ্চিন্ত মনে আপনি বসে থাকবেন। পশ্চিমবঙ্গে 9 ডিসেম্বর ড্রাফট রোল পাবলিশড হবে, সেই ড্রাফট রোলে দেখবেন আপনার নাম থাকবে। পরবর্তীতে আপনি 7 ফেব্রুয়ারি 2026-এ যে ফাইনাল রোল পাবলিশড হবে সেখানেও আপনার নাম দেখতে পাবেন। এবং আপনাকে কিন্তু কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস, কোনো ইন্ডিকেটিভ ডকুমেন্টস আপনাকে এক্ষেত্রে প্রডিউস করতে হবে না। শুধুমাত্র একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ আপনি এই এনুমারেশন ফর্মে ডান দিকের ওপরে পেস্ট করবেন নির্দিষ্ট স্থানে, পাশাপাশি এই তথ্যটা দেবেন আর এনুমারেশন ফর্মটা সাইন করবেন। তাহলেই তার সঙ্গে আপনার আধার নাম্বার অপশনাল আছে, মোবাইল নাম্বার দেবেন এবং আপনার জন্ম তারিখ দেবেন ইত্যাদি কিছু তথ্য আছে, যেগুলো দিলে পরে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেল। শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার যদি নাম একাধিক জায়গায় থেকে থাকে, আপনি কিন্তু যেখানে আপনি বর্তমানে বসবাস করেন সেই জায়গায় সংশ্লিষ্ট যে বিএলও রয়েছে বা সংশ্লিষ্ট যে পার্ট রয়েছে সেই পার্টেই আপনি কেবল এনুমারেশন ফর্ম, সেখানকার ভোটার কার্ডের যে আপনার রয়েছে সেই সংক্রান্ত এনুমারেশন ফর্ম আপনি জমা করবেন। একাধিক জায়গায় যদি আপনার ভোটার কার্ড থাকে বা একাধিক জায়গার ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে বর্তমানে, তাহলে একাধিক জায়গায় কিন্তু কোনো একাধিক এনুমারেশন ফর্ম জমা দেবেন না। একজন ভোটার কেবল একটি মাত্র এনুমারেশন ফর্ম ভরবেন। কোন জায়গায় ভরবেন? যে জায়গায় আপনার ভোটার কার্ড রয়েছে এবং আপনি যে জায়গায় বসবাস করছেন সেই ক্ষেত্রে এই এনুমারেশন ফর্মটা যদি আপনি সঠিকভাবে ভরে জমা দেন তাহলে আপনার কোনো ভয় থাকছে না। যে তথ্যটা চাওয়া হচ্ছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে পরে ভয় কারা পাবেন, চিন্তা কাদের আছে? যাদের নিজেদের 2002 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য বেশ কিছু রাজ্য যেখানে 2002, 2003, 2004 এই তৎসংলগ্ন সময়ে লাস্ট এসআইআর হয়েছিল, সেখানে নিজের নাম
ছিল না সেই সংশ্লিষ্ট ভোটার তালিকায়, অথবা আপনার যে পূর্বপুরুষ, পিতা মাতা বা ঠাকুরদা ঠাকুরমার নামও ভোটার তালিকায় লাস্ট এসআইআরে পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে এই এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ তারা করতে পারছেন না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এনুমারেশন ফর্ম যেটুকু ইনকমপ্লিট থাকবে সেটুকু রেখেই আপনি আপনার তথ্যটুকু দিয়ে জমা দেবেন, এবং আপনার নামও কিন্তু এই ড্রাফট লিস্টে আসবে। পরবর্তীতে আপনার নামে একটা নোটিশ ইস্যু হবে, এবং এই হিয়ারিং নোটিশের বেসে আপনি হিয়ারিং শিডিউল অনুসারে আপনার যে অল্টারনেটিভ যে ডকুমেন্টসগুলো রয়েছে বা ইন্ডিকেটিভ ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রডিউস করবেন। তার পরবর্তীতে আপনার ভোটার তালিকায় নাম থাকা না থাকার ব্যাপারটা নির্ভর করছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের বিচারের ওপর। এই হলো মোটামুটি এনুমারেশন ফেজে একজন ভোটারের যেটুকু কাজ সেটা। এইবার এই এনুমারেশন ফর্ম অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। অফলাইনে বুথ লেভেল অফিসাররা যেমন আপনার বাড়িতে ফর্ম পৌঁছাচ্ছে, আপনি সেই ফর্মে সাইন করে জমা দিচ্ছেন। কোনো কারণে আপনি অ্যাভেলেবেল নয়, আপনার পরিবারের কোনো ভোটার, তিনি আপনার পিতা হতে পারে, মাতা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, যে কোনো প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি ভোটার যিনি রয়েছেন, তিনি কিন্তু এনুমারেশন ফর্ম আপনার হয়ে সাইন করে দিতে পারেন আপনার ডিটেলসটা ঠিকঠাক ফিল আপ করে, তাহলেও সেই এনুমারেশন ফর্ম কিন্তু জমা পড়বে। আর যদি আপনি মনে করেন এনুমারেশন ফর্ম আপনি অনলাইনে ফিল আপ করবেন, তার জন্য voters.eci.gov.in বা ইসিআই নেটের আরও কিছু পোর্টাল, ভারতীয় নির্বাচন কমিশনের, এছাড়াও হচ্ছে ভোটার্স হেল্পলাইন ইত্যাদি যে কোনো অ্যাপ রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের, সেখানেও কিন্তু আপনি এটা পাবেন। এই এনুমারেশন ফর্ম আপনি সেখানে কিন্তু তার যে নির্দিষ্ট সিস্টেম রয়েছে সেইভাবে ফর্মটা কালেক্ট করে অনলাইনে আপনি ফর্মটা কিন্তু আবার সাইন করে আপনি সাইন করে সাবমিট করতে পারেন ওটিপি বেসে, অথবা আপনি সেটা কিন্তু সেখান থেকে অনলাইনে আপলোড করার পরেও আপনি কিন্তু হার্ড কপি বুথ লেভেল অফিসারের কাছে পৌঁছে দিতে পারেন। এইভাবে এনুমারেশন ফেজে একজন, মোট কথা হলো একজন অ্যাক্টিভ ভোটার 2025-এ বর্তমানে যার নাম রয়েছে, তাকে একটা কথাই মাথায় রাখতে হবে, তিনি যদি জীবিত থাকেন তাহলে পারে তাকে অবশ্যই যেখানে তিনি বসবাস করেন, যেখানে তার নাম রয়েছে, সেখানে বুথ লেভেল অফিসার বা অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্মটা কিন্তু এনুমারেশন ফেজের যে পিরিয়ড 4 নভেম্বর টু 4 ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে দেওয়া। এই এনুমারেশন ফর্ম যদি জমা না দেন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে পারে 9 ডিসেম্বরের যে ভোটার তালিকা, সেই ড্রাফট ভোটার তালিকায় কিন্তু আপনার নাম আসবে না। আর ড্রাফট ভোটার তালিকায় আপনার নাম যদি না আসে, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে আপনাকে কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম এনরোল করতে হবে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া। এই পোর্শনটুকু শুধুমাত্র একজন ভোটারের করণীয় কাজ কি সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আর বিশেষ কিছু এখানে তুলে ধরছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমি হিয়ারিং ফেজ নিয়ে আর একটা ভিডিও করব, সেখানে আলোচনা করব এই এনুমারেশন ফেজে এনুমারেশন ফর্ম যারা সঠিকভাবে পূরণ করতে পারলেন না, অর্থাৎ কিছু তথ্য বা ম্যান্ডেটরি যে তথ্যটা ছিল লাস্ট এসআইআর ডিটেলসটা ভরা, সেইটা যারা দিতে পারেননি, যাদের কাছে অ্যাভেলেবেল নেই, তাদের ক্ষেত্রে হিয়ারিং নোটিশ যে ইস্যু হবে পরবর্তীতে 9 ডিসেম্বর থেকে, সেই হিয়ারিং নোটিশের সময় সে কীভাবে সেটা হিয়ারিংটা অ্যাটেন্ড করবে এবং কি ডকুমেন্টস দিলে তার নামটা ভোটার তালিকায় থাকবে বা গণ্য হবে সঠিক বলে ভারতীয় নাগরিক হিসাবে তাকে বিচার করা হবে, সেই সংক্রান্ত বিষয় আর একটা অন্য ভিডিওয় আমি তুলে ধরবো। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।